হ্যালো ভিউয়ার্স, আমি নোবেল শাহ আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের অফিস 2010 প্রোগ্রামে। আজকে আমরা পাওয়ার পয়েন্টের থার্ড ক্লাসটা নিয়ে আলোচনা করব। পাওয়ার পয়েন্টের আজকে যে টপিকসগুলো নিয়ে আমরা আলোচনা করব তার মধ্যে প্রথমটি হচ্ছে ইনসার্ট পিকচার্স অ্যান্ড ক্লিপ আর্ট ইমেজেস, যেটা অলরেডি আমাদের ওয়ার্ডে অ্যাকচুয়ালি আমরা দেখেছিলাম কিভাবে পিকচার বা ক্লিপ আর্টকে ইনসার্ট করতে হয় আমাদের স্লাইডের মধ্যে। অ্যান্ড দেন ডায়াগ্রামস কিভাবে ইনসার্ট করতে হয়। ডায়াগ্রামস যেমন ধরেন আপনি কোনো একটা অর্গানাইজেশনের জন্য অর্গানাইজেশনাল চার্ট বা যেটাকে আমরা অর্গানোগ্রাম বলি, সেরকম কিছু একটা করতে চাচ্ছেন, সেটা আমরা ডায়াগ্রামের মাধ্যমে চাইলে করতে পারি। তারপরে আছে হচ্ছে চার্ট, কিভাবে চার্ট ইনসার্ট করতে হয় পাওয়ার পয়েন্টে। অ্যান্ড দেন শেপস কিভাবে ড্র করতে হয়। অ্যান্ড ফাইনালি ট্রানজিশনস, স্লাইডে কিভাবে ট্রানজিশনস অ্যাড করতে হয়। ট্রানজিশনস মানে হচ্ছে ইফেক্ট, অ্যানিমেশন ইফেক্ট। এই অ্যানিমেশন ইফেক্ট কিভাবে আমরা স্লাইডে অ্যাড করতে পারি। ওকে, সো আমরা আমাদের পাওয়ার পয়েন্টকে ওপেন করে নিচ্ছি। পাওয়ার পয়েন্ট ওপেন করে আপনি রিসেন্টে গেলে আপনার রিসেন্ট ফাইলগুলো পেয়ে যাবেন যেগুলো নিয়ে আপনি কাজ করছেন। তো আমরা রিসেন্ট যে ফাইলটা নিয়ে কাজ করছি সেটার নাম হচ্ছে সিএফ প্রেজেন্টেশন 1। এই হচ্ছে আমার সিএফ প্রেজেন্টেশন 1। কেমন? তো আমি আজকে প্রথম শুরু করি, আমরা হচ্ছে ইমেজ এবং ক্লিপ আর্ট কিভাবে ইনসার্ট করা যায়। তো তার জন্য আমরা একটা স্লাইড নিতে পারি এরকম, অথবা আমি একটা নিউ প্রেজেন্টেশন নিচ্ছি, নিউ প্রেজেন্টেশন, যেখানে আমরা পিকচার বা ক্লিপ আর্ট ইনসার্ট করব। ওকে, সো ক্লিক টু অ্যাড টাইটেল, এটার নাম হয়তো আমরা দিলাম সে ডিসকভারি, এরকম কিছু একটা দিলাম, ডিসকভারি। এখানে কিছু একটা দিলাম সে প্রেজেন্টেড বাই মিস্টার অ্যান্ড্রু স্মিথ। ওকে, এন্ড দেন আমরা নতুন একটা স্লাইড নেওয়ার জন্য কি করতে পারি, শর্টকাট কন্ট্রোল এম। কেমন? কন্ট্রোল এম, কন্ট্রোল এম দিয়ে আমরা একটা নতুন স্লাইড নিয়ে আসতে পারি। আচ্ছা, এখানে একটু খেয়াল করেন, ক্লিক টু অ্যাড টাইটেল আমরা ক্লিক করে এখানে হয়তো লিখছি যে এটা হচ্ছে পিকচার, পিকচার। ওকে, এবং আমি আরেকটা নতুন স্লাইড নিচ্ছি কন্ট্রোল এম প্রেস করে, আর এখানটাতে আমরা লিখলাম হচ্ছে ক্লিপ আর্ট, সে ক্লিপ আর্ট। ওকে, তাহলে আমরা প্রথম একটা স্লাইড নিলাম যেখানে লিখলাম ডিসকভারি, কে প্রেজেন্ট করছে তার নাম লিখলাম। এন্ড দেন সেকেন্ড স্লাইডে আমরা হেডিংটা দিলাম হচ্ছে পিকচার, এবং থার্ড স্লাইডে আমরা হেডিংটা দিলাম হচ্ছে ক্লিপ আর্ট। তো দেখেন, পিকচার ইনসার্ট করার জন্য যদি আপনার লেআউটটা এরকম থাকে, এখন যে এরকম আছে, এই লেআউটটার নাম কি আমরা একটু দেখে নিতে পারি। লেআউটটার নাম হচ্ছে টাইটেল অ্যান্ড কন্টেন্ট লেআউট। ওকে, সো টাইটেল অ্যান্ড কন্টেন্ট লেআউটে দেখবেন যে আপনার ছয়টি আইকন দেখাচ্ছে, ছোট ছোট আইকন দেখতে পাচ্ছেন। তার মধ্যে একটি হচ্ছে টেবিল, একটি হচ্ছে চার্ট, একটি হচ্ছে স্মার্ট আর্ট, একটি হচ্ছে ইনসার্ট পিকচার, আর একটি হচ্ছে ক্লিপ আর্ট, অ্যান্ড দেন ফাইনালি একটা হচ্ছে মিডিয়া ক্লিপ। তো আমাদের অপশনটা হচ্ছে পিকচার। কেমন? তাহলে আমরা একটু দেখি পিকচার কি করে ইনসার্ট করতে হয়। তো তার জন্য সিম্পলি আমরা এখানে পিকচার আইকনে ক্লিক করতে পারি। ঠিক আছে, পিকচার আইকনে ক্লিক করলে আমাদের কাছে অপশন চলে আসবে। ছবি কোথায় আছে? আমি ডেস্কটপে যাচ্ছি, ডেস্কটপে আমাদের একটা লোগো আছে, আইডিবি বিশ্বর লোগো, সেটাকে আমি ইনসার্ট করে নিয়ে আসলাম। ওকে, সো এইভাবে চাইলে আমরা পিকচার ইনসার্ট করতে পারি। দেখেন, পিকচারটা যখন ইনসার্ট করলাম তখন কিন্তু নিচের যে ছোট ছোট আইকনগুলো আছে সেগুলো কিন্তু আর শো করছে না। কেমন? আচ্ছা, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আমি আরও একভাবে পিকচার ইনসার্ট করা দেখাচ্ছি, সেটা হচ্ছে ইনসার্ট মেনু থেকে। কেমন? ইনসার্ট মেনুতে গিয়ে আমরা আমাদের যে ইমেজেস গ্রুপটা আছে, রিবন গ্রুপ ইমেজেস, সেখানে পিকচারে ক্লিক করলে আমরা এখান থেকে ব্রাউজ করে পিকচারটাকে ডাবল ক্লিক করে নিয়ে আসতে পারি। সো একই কাজ আপনি দুইভাবে চাইলে করতে পারেন। কোনো সমস্যা না? তাহলে পিকচার কিভাবে রিসাইজ করতে হয়, পিকচারে কিভাবে ইফেক্ট অ্যাড করতে হয়, এগুলো নিশ্চয়ই আমরা জানি। হ্যাঁ, আমরা ম্যাক্সিমাম ওয়ার্ডে এগুলো কভার করেছি। তো তাহলে এটা কি আর আলাদা করে দেখার দরকার আছে আমাদের? পিকচার রিসাইজ,
পিকচারে যদি আমরা ইফেক্ট দিতে চাই, হ্যাঁ, ডাবল ক্লিক করলে আমরা এই যে পিকচার স্টাইলস পেয়ে গেলাম রিবনে। কেমন? এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, আমরা চাইলে এখান থেকে ইফেক্ট চেঞ্জ করে বিভিন্ন ধরনের ইফেক্ট ইউজ করতে পারি পিকচারে। ঠিক আছে, ওকে। আচ্ছা, পিকচারকে যদি আমরা আমাদের পছন্দ মতো সাইজ করতে চাই, মনে আছে তো কি করতে হবে? হ্যাঁ, লক অ্যাসপেক্ট রেশিওটাকে উঠিয়ে দিতে হবে। কেমন? আমরা তাহলে কোথায় যাব? সাইজের যে ডায়ালগ বক্স লঞ্চারটা আছে সেখানে ক্লিক করে এখান থেকে আমরা লক অ্যাসপেক্ট রেশিওটাকে উঠিয়ে দেব। টিকটা উঠিয়ে দিয়ে ক্লোজ করে বেরিয়ে আসলাম। এখন আমি আমার ইচ্ছে মতো এটাকে সাইজ করতে পারবো। সে আমি চাচ্ছি হাইট দিব হচ্ছে 2 আর হচ্ছে উইডথ দিব হচ্ছে সে 1.5। ওকে, তো দেখেন আমাদের 2 এবং 1.5 এখানে দেখাচ্ছে এখন সাইজ। কিন্তু যদি আপনি লক অ্যাসপেক্ট রেশিওটাকে টিকটাকে দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনি যতই পরিবর্তন করবেন সে তার নিজের মতো করে একটা ভ্যালু নিয়ে নেবে। আপনার মানে ইউজার ডিফাইন্ড হবে না, তখন সিস্টেম ডিফাইন্ড হয়ে যাবে। সিস্টেম নিজে অটোমেটিক্যালি এটাকে ডিফাইন করবে। ঠিক আছে, আচ্ছা। তারপর আমরা ক্লিপ আর্টের যে স্লাইডটা আছে সেখানে গেলাম। এবার আমরা ক্লিপ আর্ট ইনসার্ট করি। একইভাবে আমরা ইনসার্ট মেনু থেকেও যেতে পারি অথবা এখান থেকে আইকন থেকেও যেতে পারি। ক্লিপ আর্ট আইকনে ক্লিক করতে পারেন। ক্লিপ আর্ট আইকনে ক্লিক করার সাথে সাথে ডান দিকে দেখেন আমাদের টাস্ক পেইন ওপেন হয়ে গেছে। ক্লিপ আর্টের জন্য সার্চ ফর বলছে কি ক্লিপ আর্ট আমি এখানে ইনসার্ট করতে চাই। আমি সে মনে করেন লিখলাম হচ্ছে এরকম যে অ্যানিমেল লিখলাম, দিয়ে এন্টার দিলাম। দেখেন অ্যানিমেল এখানে আমাদেরকে 4টা পিকচার দিয়ে দিয়েছে যেগুলো অ্যানিমেলের পিকচার। ওকে, তো আমরা এখান থেকে যদি সে আমি রয়্যাল বেঙ্গল টাইগারকে নিলাম। ওকে, এটাকেও আমরা চাইলে বড় ছোট করতে পারি। কেমন? হ্যাঁ, আচ্ছা, তো দেখেন এখানে একটা অপশন আছে যে ইনক্লুড office.com কন্টেন্ট। সার্চের নিচে রেজাল্ট শুড বি অল মিডিয়া ফাইল টাইপস। এরপরে নিচে একটা অপশন আছে দেখেন ইনক্লুড office.com কন্টেন্ট। এখানে যদি আমরা ক্লিক করি, কেমন? তারপরে যদি আবার সার্চ করি, দেখেন গোতে গেলাম, সার্চ করলাম, দেখেন এখন আমার কাছে আরো অনেক ছবি চলে আসছে। তাহলে এই ছবিগুলো কোথা থেকে আসলো? ইন্টারনেট থেকে। তাহলে আমরা এই অপশনটা ব্যবহার করতে হলে আমাকে অবশ্যই ইন্টারনেটে কানেক্ট থাকতে হবে। তাহলে আমরা ইন্টারনেট থেকেও আরো অনেকগুলো ছবি পেয়ে যাব। অবশ্যই সেগুলো কি রিলেটেড? অ্যানিমেল, কারণ আমাদের সার্চ ফরে এখানে আমরা লিখেছি অ্যানিমেল। তো দেখেন এখানে পান্ডা আছে, আরো অনেক কিছু আছে। আমি একটা পান্ডা নিলাম। নিতে পারছে না, অন্য একটা দেখি। কত আছে, অনেক আছে। জিব্রা আছে, অনেক স্লো কাজ করছে। আচ্ছা, তো দেখেন এখানে চলে আসছে অনেকগুলোই। ওকে, তো মনে করেন এটাকে আমি কন্ট্রোল এক্স করে অন্য একটা স্লাইডে নিচ্ছি। কন্ট্রোল এম দিয়ে একটা স্লাইড নিলাম, এটাকে এইখানটাতে নিলাম। এটার নাম দিলাম হচ্ছে, এটা কি জিরাফ নাকি? হ্যাঁ, জিরাফ। আমি জানি না জিরাফ বানানটা, আমি ঠিক মনে করতে পারছি না। এরকমই সম্ভবত জিরাফ। তারপরে এখানে আর কি আছে? এলিফ্যান্ট আছে। এগুলো সব একসাথেই আছে ছবিগুলো। তো আমি আরেকটা স্লাইড নিলাম, এখান থেকে মুছে দিই। কন্ট্রোল এম দিলাম, এখানে এটা রাখলাম এবং এটাকে একটু রিসাইজ করে নিচ্ছি যাতে স্লাইডের সাথে সামঞ্জস্য থাকে। কেমন? তাহলে আমরা এভাবে এখানে ক্লিপ আর্টের জায়গায় এখানে লিখতে পারি টাইগার, এটা লিখলাম জিরাফ, এটা হচ্ছে, এটা কি? এটা হচ্ছে অ্যানিমাল গ্রুপ। কোনটা দিলাম? ঠিক আছে,
ওকে, সো আমাদের প্রেজেন্টেশনটার নাম ছিল ডিসকভারি, তাই না? তো তাহলে আমরা ডিসকভারিতে এখানে কিছু এভাবে ক্লিপার্ট ইউজ করলাম, ক্লিপার্ট। আর পিকচার তো আমরা প্রথমেই দেখেছি, এখানে আইডিবি বিশ্বর লোগোটাকে কিভাবে নিয়ে আসলাম পিকচারটা, ঠিক আছে? সো পিকচার এবং ক্লিপার্ট কিভাবে আমরা আমাদের ডকুমেন্টে ইউজ করতে পারবো বোঝা গেল তো? কোনো প্রবলেম? আচ্ছা, এরপরে আমাদের টপিকসটা হচ্ছে ইনসার্ট ডায়াগ্রামস। তা আমরা একটু ডায়াগ্রামস দেখি তাহলে। ডায়াগ্রামস, তো ডায়াগ্রামসের জন্য আমরা আরো একটা নতুন প্রেজেন্টেশন নিই, কেমন? একটা নিউ প্রেজেন্টেশন নিয়ে এখানে আমরা ডায়াগ্রামটা দেখি। তো আমি মনে করেন একটা নতুন স্লাইডও নিচ্ছি, নতুন স্লাইড নিচ্ছি, এখানটাতে লিখলাম হচ্ছে সে ডায়াগ্রাম। ওকে, তো ডায়াগ্রাম ইনসার্ট করার জন্য কি করবেন, এখানে যে 6টি আইকন আছে তার মধ্যে উপরের থেকে থার্ড আইকনটা, এই আইকনটা আমরা ব্যবহার করতে পারি ডায়াগ্রামের জন্য, অথবা আমরা ইনসার্ট থেকেও এই স্মার্ট আর্ট অপশনটা ব্যবহার করতে পারি, কেমন? তাহলে ডায়াগ্রামগুলো আমরা পাবো কোথায়? স্মার্ট আর্টের এগেইনস্টে, ইলাস্ট্রেশনস গ্রুপের মধ্যে স্মার্ট আর্টের এগেইনস্টে আমরা পাবো। তো স্মার্ট আর্টে ক্লিক করলে দেখেন এখানে অনেক ধরনের ডায়াগ্রাম আছে, লিস্ট, প্রসেস, সাইকেল, এরকম বিভিন্ন ধরনের ডায়াগ্রাম আছে। তো আমাদের বইতে সাইকেলের একটা ডায়াগ্রামের এক্সাম্পল দিয়েছে ওরা, সাইকেল। সে মনে করেন আমি এখান থেকে সাইকেল সিলেক্ট করে প্রথম যে সাইকেলটা আছে বেসিক সাইকেল, এটাকে ডাবল ক্লিক করলাম, দেখেন একটা সাইকেল চলে আসলো, কেমন? তাহলে সাইকেলে এখানে কয়টা আছে দেখেন, কয়টা আছে টোটাল? 5টা। বাম দিকে দেখেন এখানে টাইপ ইউর টেক্সটের মধ্যে 5টা আছে, আছে না? কি হ্যাঁ, বাম দিকে এখানে 5টা টেক্সট আছে না? না, একটা ব্লিঙ্ক করছে, কেমন? আচ্ছা, তাহলে আমাদের প্রথমটা কি হবে দেখেন, অ্যারো দেয়া আছে, তাহলে এটা যদি একটা ইমেজ লাইফ সাইকেল হয়, ইমেজ লাইফ সাইকেল, তাহলে কেমন হতে পারে, কেমন? তো মনে করেন আমাদের ইমেজ লাইফ সাইকেলের শুরু হয় কোত্থেকে? প্রথম হয় অ্যাসেসমেন্ট, তাই না? ফার্স্ট কি হয়? অ্যাসেসমেন্ট হয়, অ্যাসেসমেন্ট, কেমন? তারপরে সেকেন্ডটা কি হয়? এই যে আমরা বাম দিক থেকে দেখেন, বাম দিকে ক্লিক করে করে চেঞ্জ করছি, কিন্তু এখানে টাইপ ইউর টেক্সট হেয়ার, এই জায়গাটাতে, কেমন? তারপরে অ্যাসেসমেন্টের পরে কি হতে পারে? অ্যাসেসমেন্টের মধ্যে প্ল্যানিং হতে পারে, প্ল্যানিং, কেমন? তারপরে ডিজাইন হতে পারে, ডিজাইন। তারপর কি হতে পারে? প্রোগ্রামিং হতে পারে বা কোডিং হতে পারে। আর কি হতে পারে? প্রোগ্রামিং, অ্যাসেসমেন্ট, প্ল্যানিং, ডিজাইন, প্রোগ্রামিং, তারপরে টেস্টিং, কেমন না? টেস্টিং। তো দেখেন আমরা এই অ্যাসেসমেন্ট, প্ল্যানিং, ডিজাইন, প্রোগ্রামিং, টেস্টিং, এটা একটা সাইকেলের মাধ্যমে বোঝাচ্ছি যে কার পরে কি হবে, কোনটার পরে কি হবে। প্রথমে কি? অ্যাসেসমেন্ট, তারপরে কি? প্ল্যানিং, তারপরে কি? ডিজাইন, তারপর প্রোগ্রামিং, তারপর টেস্টিং। এগুলো কিন্তু সাইকেল মানে কি? চলতেই থাকে। তার মানে কি? মানে হচ্ছে যে আপনি অ্যাসেসমেন্ট থেকে যখন প্ল্যানিং এ আসছেন, প্ল্যানিং থেকে আপনি ডিজাইনে যাচ্ছেন, ডিজাইন থেকে প্রোগ্রামিং যাচ্ছেন এবং ফাইনালি টেস্ট করছেন, তাই তো? টেস্ট করে যদি কোনো ভুল পান, আপনি কার কাছে পাঠাবেন? প্রোগ্রামিং এর কাছে। প্রোগ্রামিং কার কাছে পাঠাবে? ডিজাইনের কাছে। ডিজাইন কার কাছে পাঠাবে? প্ল্যানিং এর কাছে। অথবা এভাবেও যেতে পারে, টেস্টিং অ্যাসেসমেন্টের কাছে যেতে পারে সরাসরি, যে আমার এখানে ভুল হচ্ছে, তাহলে প্রথম থেকে আবার অ্যাসেস করো, কেমন? আপনি মনে করেন জায়গা ছিল 5 কাঠা, আপনি শুরুতেই করছেন 4 কাঠা, তাহলে আপনার প্ল্যানিং ভুল হবে তো। 5 কাঠা জায়গা ছিল, আপনি অ্যাসেসমেন্টে কত করেছেন? 4 কাঠা, তাহলে আপনার প্ল্যানিং ভুল হয়ে গেল তো প্রথমেই, ঠিক কিনা? তো এইভাবে চাইলে আমরা কি করতে পারি? ডায়াগ্রাম দিতে পারি। ডায়াগ্রামের আবার অনেক ধরনের ডিজাইন আছে, দেখেন ওই যে স্মার্ট আর্ট স্টাইলস, দেখছেন? হ্যাঁ, এখানে দেখেন অনেক মজার মজার স্টাইল আছে, দেখেন, ঠিক আছে, দেখেছেন? তারপরে এখানে বাম দিকে দেখবেন কালার আছে, চেঞ্জ কালার, সেখান থেকে আপনি বিভিন্ন ধরনের কালার ইউজ করতে পারেন চাইলে, দেখেন। দেখেন আমরা চাইলে, এই যে আমি এটাকে একটু টেনে এদিকে নিয়ে আসলাম, চাইলে এভাবে আপনি আপনার মতো করে একটু এদিক সেদিকও করতে পারেন, কেমন?
সো এগুলো প্রেজেন্টেশনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। আপনি যখন ডিজিটাল প্রেজেন্টেশন করবেন তখন এই ধরনের জিনিসগুলো কিন্তু খুব কাজে লাগে। আচ্ছা, আমরা আরেকটা ডায়াগ্রাম দেখি। হ্যাঁ, অন্য একটা ডায়াগ্রাম, বা যদি আমরা এখানে একটা ডায়াগ্রামের সাথে মনে করেন একটা সার্কেল অ্যাড করতে চাই তাহলে কি করব? নতুন একটা সার্কেল, মানে ওরা তো বাই ডিফল্ট কয়টা দিয়েছে আমাকে? 5টা। তাহলে আমি আরেকটা অ্যাড করতে চাচ্ছি, তাহলে এখানে আছে কয়টা? 5টা। তাহলে আমরা এখান থেকে মনে করেন যে যে কোনো একটা নিলাম, সে প্ল্যানিং, এখানে রাইট ক্লিক করলে অ্যাড শেপ বলে একটা কথা আছে, দেখেন অ্যাড শেপ। কেমন? অ্যাড শেপে গিয়ে বললাম যে অ্যাড শেপ আফটার হবে না বিফোর হবে, আগে হবে না পরে? মনে করেন বললাম আমি অ্যাড শেপ আফটার, তো দেখেন নতুন একটা শেপ চলে আসছে প্ল্যানিং এবং ডিজাইনের মাঝখানে। কেমন? এখন আমি এখানে লিখে দিলাম, এটার নাম দিলাম হচ্ছে সে মিডলম্যান, এরকম কিছু একটা লিখে দিলাম। তো এখানে দেখেন আরেকটা শেপ চলে আসলো মিডলম্যান নামে। ঠিক আছে, ক্লিয়ার? তো আমরা আরেকটা ডায়াগ্রাম দেখি। কন্ট্রোল এম দিয়ে আমরা একটা নতুন স্লাইড নিই, এটা বন্ধ করে দিলাম। কন্ট্রোল এম দিয়ে একটা নতুন স্লাইড নিলাম। এখানে আমরা আরেকটা ডায়াগ্রাম নেই, এখান থেকে এবার এখান থেকে যাচ্ছি এই আইকন থেকে, হ্যাঁ, স্মার্ট আর্ট গ্রাফিক্স, এখান থেকে ক্লিক করে আমরা এবার নিলাম হচ্ছে সে হায়ারার্কিটা ইউজ করা হয় সাধারণত কোম্পানির ক্ষেত্রে। কেমন? কোম্পানির ক্ষেত্রে হায়ারার্কি ইউজ করা হয়। তো আমরা এখান থেকে কোনটা নেব? এদিকে একটা আছে, এটা না কি এরকম কিছু একটা আছে, ঠিক আছে? তো এখানে দেখেন বলছে যে টেক্সট, মানে এখানে ক্লিক করলে আমরা টাইপ করতে পারবো। তো একটা কোম্পানির হায়ারার্কি কেমন হয়? সবার উপরে কে থাকে? সো চেয়ারম্যান বা ম্যানেজিং ডাইরেক্টর, কেমন, ঠিক কিনা? সো আমরা মনে করেন এখানে লিখলাম চেয়ারম্যান। চেয়ারম্যানের এগেইনস্টে কে থাকতে পারে? এখানে হয়তো এমডি থাকতে পারে, ম্যানেজিং ডাইরেক্টর থাকতে পারে। কেমন? তারপর ম্যানেজিং ডিরেক্টরের আন্ডারে কি বিভিন্ন ম্যানেজার গুলো থাকতে পারে, যেমন বা জিএম থাকতে পারে। কেমন? তো আমরা হয়তো দিলাম এইচআরএম, মানে এইচআর ম্যানেজার। কেমন? তারপর এখানে হয়তো দিলাম এমকেএম, মার্কেটিং ম্যানেজার। এটা হয়তো দিলাম সেলস ম্যানেজার। কেমন? ওকে। এখন মনে করেন আপনার আরো একটা ম্যানেজার আছে, আর মানে আরেকটা ডিপার্টমেন্ট আছে, তারও একটা, তাহলে আরেকটা বাড়াইতে হবে, ঠিক কিনা? তাহলে আমরা এখানে শেপের গায়ে রাইট ক্লিক করে কি বলতে পারি? অ্যাড শেপ আফটার। কেমন? অ্যাড শেপ আফটার, দেখেন আরেকটা শেপ চলে আসলো কিন্তু। ওকে, এবার এখানে আমরা লিখি, কি লিখবো? এটা না, এমনি টেক্সট বক্স তো এমনি আসবে, এটা সঠিক জায়গায়। এই আহারে, ওকে। তো এটা কি আর কি কি থাকতে পারে? আইটি ম্যানেজার থাকতে পারে, আইটিএম। কেমন? আইটি ম্যানেজার থাকতে পারে। ওকে, এখন এদের আন্ডারে আবার কি এক্সিকিউটিভ থাকবে না? ম্যানেজারদের আন্ডারে এক্সিকিউটিভরা থাকবে। তাহলে আমরা এখানে মনে করি এইচআর এর রাইট ক্লিক করে আমরা বলতে পারি অ্যাড শিপ। এখন কি বলবো? বিলো বলবো, নিচে, ওর অধস্তন। কেমন? ক্লিক, কি নাম দিলাম? সে হচ্ছে সেলস এক্সিকিউটিভ 1, AC1। কেমন? তারপর মনে করেন যে আরেকটা নিতে যাচ্ছি, রাইট ক্লিক, অ্যাড শেপ বিলো, AC2। কেমন? এবার মনে করেন ও হচ্ছে সেলস এক্সিকিউটিভ 1 আর হচ্ছে সেলস এক্সিকিউটিভ 2। কেমন? AC1 এর মনে করেন জুনিয়র আছে, ওর জুনিয়র আছে, তাহলে অ্যাড শেপ বিলো। কেমন? তাহলে ও কি হলো? জুনিয়র সেলস এক্সিকিউটিভ। কেমন? জুনিয়র সেলস এক্সিকিউটিভ। তারপরে S2 এর আন্ডারও হইতে পারে অ্যাড শেপ বিলো জুনিয়র সেলস
এক্সিকিউটিভ, বাস। ঠিক আছে, তো এইভাবে চাইলে আমরা অর্গানোগ্রাম তৈরি করতে পারি। কেমন, একটা কোম্পানির জন্য অর্গানোগ্রাম খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। হ্যাঁ, সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট দিয়ে দেবেন, অথবা রাইট ক্লিক করে ডিলিট করে দেবেন। ঠিক আছে, কিবোর্ড থেকে দেন। আচ্ছা, তো দেখেন এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে চেঞ্জ লেআউট অপশন। আমরা যদি শেপের একদম উপরে টপে রাইট ক্লিক করে যদি বলি চেঞ্জ লেআউট, তাহলে আমরা লেআউটটা পরিবর্তন করতে পারবো। এখন যে লেআউটটা আছে বর্তমানে, কেমন, এর চাইতে আমরা যদি অন্য কোনো লেআউটে চলে যেতে চাই, আমরা চাইলে এখান থেকে সেটা চেঞ্জ করতে পারি। ফর এক্সাম্পল আমি এইটা নিলাম পাশেরটা, ওকে, এখন এই রকম ভাবে দেখাচ্ছে। ওকে, এখান থেকেও আপনি পারবেন। উপরে দেখেন স্মার্ট আর্ট স্টাইলস গুলোর মধ্যে লেআউট আছে, বিভিন্ন ধরনের লেআউট আছে, কেমন। ওকে, তো এইভাবে চাইলে আমরা এখান থেকে লেআউট চুজ করতে পারি। দেখেন লেআউট গুলোর আবার এই লেআউটটার মজার ব্যাপার হচ্ছে যে এই লেআউটে আপনি চাইলে আবার পিকচার অ্যাড করে দিতে পারবেন, মানে চেয়ারম্যানের ছবি, এমডির ছবি, কেমন। তাহলে এখানে দেখেন পিকচার আইকন আছে, এখানে ক্লিক করলে আমাদের ছবি চলে আসবে। আমি আইডিবির লোগোটাকেই নিলাম, দেখেন, ঠিক আছে। ওকে, তো পাওয়ার পয়েন্ট বেশ মজার জিনিস। আপনারা যারা প্রেজেন্টেশন, বিশেষ করে যারা ডিজিটাল প্রেজেন্টেশন তৈরি করতে চাইবেন, তারা পাওয়ার পয়েন্ট নিয়ে করতে পারেন। পাওয়ার পয়েন্ট, আর পাওয়ার পয়েন্টের আরেকটা অ্যাডভান্স ভার্সন হচ্ছে ফ্ল্যাশ। ফ্ল্যাশ দিয়ে এই কাজগুলো করা হয়, বিভিন্ন প্রেজেন্টেশন তৈরি করা হয়। তো ফ্ল্যাশ কাজ করতে হলে আবার আপনাকে একটু বেশি এক্সপার্ট হতে হবে, কারণ ফ্ল্যাশ নর্মালি সবাই করতে পারে না। কিন্তু পাওয়ার পয়েন্টটা মোটামুটি সবাই, যারা জেনারেল ইউজার, তারা পাওয়ার পয়েন্ট দিয়ে কিন্তু খুব সুন্দর প্রেজেন্টেশন তৈরি করতে পারে, কেমন। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি দেখলাম তো নাকি। আচ্ছা, আর কি আছে আজকে দেখি। ডায়াগ্রামের পরে আছে ইনসার্ট চার্ট। চার্ট কিভাবে ইনসার্ট করতে হবে, শেপস কিভাবে ড্র করতে হবে, এবং ট্রানজিশন ইফেক্ট কিভাবে দিতে হবে। আচ্ছা, ওকে, ফাইন। তাহলে আমরা একটু প্রথমে যাই হচ্ছে চার্টে, কেমন। চার্টটা একটু দেখে নিই আমরা, এখানটাতেই দেখি। এখানে আরেকটা নতুন স্লাইড নিলাম। দেখেন চার্টের জন্য ঠিক আমাদের একটা আইকন আছে কিন্তু এখানে চার্ট, অথবা আপনি ইনসার্ট মেনুতে গিয়েও চার্ট অপশনটা পেয়ে যাবেন। ইলাস্ট্রেশনস গ্রুপের মধ্যেই আছে চার্টস, কেমন। আচ্ছা, তো একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, চার্টসটা কিন্তু ডেটার সাথে রিলেটেড। চার্টটা হয় কিসের উপরে, ডেটার উপর। তাহলে এখানে কি আমাদের ডেটা আছে? নাই তো। তাহলে আমরা যখনই চার্টে ক্লিক করব, তখন অ্যাকচুয়ালি আমাদের সাথে আসলে কি ওপেন হবে, এক্সেল ওপেন হয়ে যাবে। চার্ট ওপেন হবে, সাথে কি ওপেন হয়ে যাবে, এক্সেল ওপেন হয়ে যাবে। তো আমরা একটু চার্টে ক্লিক করে দেখেন, চার্টে ক্লিক করার পর আমাকে বলছে চার্টের ধরনটা কি হবে, টাইপটা কি হবে। আমি এখান থেকে একটা 3D চার্ট নিলাম, বার চার্ট নিলাম একটা, সে বা লাইন চার্ট, অনেক ধরনের চার্ট আছে, আপনি যেটা নিতে চান আর কি, কেমন। আমরা কোনটা নেব, সে এইটা নিলাম, এটা নিলাম। ওকে, তারপর বললাম ওকে। দেখেন ওকে দেওয়ার সাথে সাথে কিন্তু ডান দিকে দেখেন এক্সেল ওপেন হয়ে গেছে, কারণ ডাটা আমাকে দিতে হবে তো। তাহলে ডাটা এখানে বাই ডিফল্ট কিছু আছে, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 এভাবে আছে, কেমন। তা আমরা এখানে সে দিলাম হচ্ছে, এটা হচ্ছে আপনার, এটা রাইস, কেমন, এটা সুগার, আর এটা হচ্ছে সল্ট, কেমন। এভাবে আমরা আইটেমগুলো দিলাম। আর এদিকে ক্যাটাগরির জায়গায় লিখলাম হচ্ছে ঢাকা, হ্যাঁ, এখানে দিলাম সিটিজি, এখানে দিলাম রাজশাহী, আর এখানে দিলাম সে কুমিল্লা, ঠিক আছে, হ্যাঁ, ওকে। তো এখানে দেখেন এবার আপনি চাইলে পয়েন্টগুলো চেঞ্জ করতে পারেন আপনার মতো করে। এটা ঢাকাতে রাইসের কেজি কত, সে মনে করেন 55 টাকা। সুগার কত, সুগার মনে করেন হচ্ছে
8 টাকা, সরি সল্ট কত, সল্ট মনে করেন হচ্ছে 25 টাকা। কেমন? সিটিজিতে রাইস কত, সে 52 টাকা, সুগার কত, সে 36 টাকা, সল্ট কত, সল্ট হচ্ছে সে 24 টাকা, এরকম কিছু 24। কেমন? তারপরে রাজশাহীতে কত, রাজশাহীতে হয়তো এটা 50 টাকা, সুগার হয়তো বা ওখানে যেহেতু উৎপাদন হয় ওখানে হয়তো একটু কম, 32 টাকা। কেমন? তারপরে সল্ট কত, সল্ট হয়তো বা এখানে 26 টাকা। কুমিল্লাতে রাইস কত, সে কুমিল্লাতে রাইস হচ্ছে 50 বা 45 টাকা, সুগার কত, সুগার হয়তো বা 39, সল্ট কত, সল্ট হয়তো বা 20 টাকা, এরকম কিছু একটা লিখলাম। ঠিক আছে? ওকে, তো দেখেন বাম দিকে আমাদের চার্টে যদি আমরা দেখি পাওয়ার পয়েন্টের চেঞ্জেস গুলো কিন্তু অলরেডি হয়ে গেছে। দেখেন রাইস, সুগার, সল্ট, আর এই যে নিচে আমাদেরকে সিটি গুলো দেখাচ্ছে। তাহলে সিটি ওয়াইজ বার গুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে কোথায় কিসের দাম বেশি বা কম, ঠিক কিনা? যেমন রাইসের কালারটা কি আমরা দেখতে পাচ্ছি, সুগারের কালারটা কি দেখতে পাচ্ছি, সল্টের কালারটা কি দেখতে পাচ্ছি। তাহলে সল্টের দাম কোথায় বেশি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এটা রাজশাহীতে মোটামুটি বেশি, ঠিক কিনা? ঠিক তেমনি করে আমরা যদি ব্লু বারটা দেখি, এটা ঢাকাতে বেশি সবচেয়ে, ব্লু বার তার মানে রাইসের দামটা ঢাকাতে সবচেয়ে বেশি। কেমন? তাহলে এইভাবে আমরা চাইলে চার্ট ইনসার্ট করতে পারি আমাদের পাওয়ার পয়েন্টে। এবার দেখি আমরা চার্টের কিছু মডিফিকেশন। আপনি এক্সেলটাকে শুধু ক্লোজ করেন, পাওয়ার পয়েন্ট না, ডান দিক থেকে আমরা এক্সেলটাকে ক্লোজ করছি। দেখেন আমাদের এক্সেল শিটটা চলে গেছে, কিন্তু আমাদের চার্টটা পুরোটা জুড়ে এখন আমাদের স্লাইড জুড়ে চার্টটা দেখাচ্ছে উইথ আওয়ার ডেটা, যেটা আমরা দিয়েছি। কেমন? আচ্ছা, এখন দেখেন আমরা যদি চাই যে এই চার্টের সাথে আমরা ভ্যালুগুলো শো করব, মানে প্রত্যেকটা বারের এগেইনস্টে ভ্যালু থাকবে, যে ভ্যালুগুলো আমরা এক্সেল শিটে দিয়েছি। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমরা কি করব, ভ্যালুগুলো দেওয়ার জন্য আমরা চার্টটাকে সিলেক্ট করব। চার্টটাকে সিলেক্ট করে আমরা যাব হচ্ছে লেআউট ট্যাবে। লেআউট ট্যাবে গিয়ে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ডেটা লেভেলসে। ডেটা লেভেলস থাকে হচ্ছে লেভেলস গ্রুপের আন্ডারে। ডেটা লেভেলসে যাওয়ার পরে আমরা চুজ করব হচ্ছে শো। কেমন? শো অপশনটাতে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা বারের এগেইনস্টে এখন ভ্যালুগুলো শো করছে। কেমন? সো যদি আমাদেরকে বলা হয় যে আমরা কিভাবে চার্টে ভ্যালু শো করব, দিস ইজ দ্য ওয়ে। আমরা যাব লেআউট ট্যাবে, যাব লেভেলস সেকশনে, এন্ড দেন ডেটা লেভেলস থেকে আমরা বলবো শো। ক্লিয়ার? ঠিক আছে? আচ্ছা, এরপর যদি আমাদেরকে বলে যে আমরা একটা টাইটেল দিতে চাই, চার্টের একটা টাইটেল দিতে চাই, কেমন? তাহলে এখানে একটা অপশন আছে, দেখেন চার্ট টাইটেল। চার্ট টাইটেলটা কিভাবে হবে, কিরকম হবে বলছে, সেন্টার্ড ওভারলে টাইল, আরেকটা হচ্ছে অ্যাবভ চার্ট। ঠিক আছে? তো আমরা প্রথমটাই সিলেক্ট করলাম, সেন্টার্ড ওভারলে টাইল। দেখেন একটা চার্ট চলে আসছে, কিন্তু সেটা চার্টের উপরে, মানে চার্টের যে বারগুলো আছে তার উপরে যে লাইনটা দেখতে পাচ্ছি, লাইনের মধ্যে কিন্তু, ঠিক কিনা? আমি এটাকে কন্ট্রোল জেড দিচ্ছি, দিয়ে আবার চার্ট টাইটেলে গিয়ে বললাম অ্যাবভ চার্ট। দেখেন এখন কি হয়, উপরে চলে গেল টাইটেলটা, উপরে। এটা কি টাইটেল আমরা দিতে পারি? এটা কি আসলে? এটা হচ্ছে মার্কেট প্রাইস। কেমন? ডেইলি মার্কেট প্রাইস দিতে পারি, ডেইলি মার্কেট প্রাইস, ঠিক না? ওকে, সো দিস ইজ দ্য ওয়ে। এইভাবে আমরা একটা চার্টকে আমাদের পাওয়ার পয়েন্টের স্লাইডে ইনসার্ট করতে পারি এবং আমাদের মডিফিকেশন করতে পারি। এখন যে ভ্যালুগুলো আছে, ঢাকা, চিটং, রাজশাহী, কুমিল্লা বা রাইস, সুগার, সল্ট যে আইটেমগুলো আছে বা যে সিটিগুলো আছে, এগুলোকে যদি আমি পরিবর্তন করতে চাই, ঢাকাকে আমি হয়তো বা অন্য কিছু করে দেবো, ভ্যালুগুলো হয়তো বা আমি চেঞ্জ করব, তাহলে আমাকে এক্সেল আবার ওপেন করতে হবে, ঠিক কিনা? কারণ ডেটাগুলো তো এক্সেল শিটে আছে। তাহলে সেটা কিভাবে ওপেন করব? দেখেন চার্টকে সিলেক্ট করে, চার্টটাকে আমি চার্টের যে বাউন্ডারিটা আছে ওখানে যে কোনো একটা রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলে দেখেন এখানে একটা অপশন আছে, এডিট ডেটা। পেয়েছি আমরা এডিট ডেটা। এডিট ডেটাতে ক্লিক করলে দেখবেন আমাদের এক্সেল শিটটা আবার ওপেন হয়ে যাবে। সো আমরা এবার এখান থেকে ধরেন সুগারটাকে চেঞ্জ করে এখানে সুগার না দিয়ে এখানে দিলাম হচ্ছে কি দিব, পটেটো দিলাম। পটেটোর প্রাইস ঢাকায় কত, গতকালকে আমি কিনেছি 50 টাকা, তো 50। চিরিদিতে কত হচ্ছে 45, এখানে কত হচ্ছে 40, এখানে কত হচ্ছে 42। ওকে, বাস করে আবার ক্লোজ করে দিলাম, বাস হয়ে গেল। সো এখন আমাদের সল্টটা কি ছিল, এটা সুগারটা হয়ে গেল 42। কেমন?
সুগারটা পটেটো হয়ে গেল এবং এখানে আমাদের যে ভ্যালুগুলো ছিল সেই ভ্যালুগুলোও কিন্তু আমরা পরিবর্তন করে দিয়েছি পটেটোর এগেইনস্টে, ঠিক কি না? ওকে, সো আমরা চার্ট কি মোটামুটি ক্লিয়ার তো? আচ্ছা, চার্টের এগেইনস্টে আরো অনেক কাজ করা যায়, যেমন চার্টের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যায়, চার্টের যে বারগুলো আছে বারের কালার চেঞ্জ করা যায়। হ্যাঁ, এগুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে দেখেছিলাম, আপনাদের কি মনে আছে তো নাকি? হ্যাঁ, তা আমরা আরেকবার একটু দেখি যে চার্টের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হলে আমরা কি করব। চার্টের ব্যাকগ্রাউন্ড অংশতে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড যে সেকশনটা আছে, যেমন এখানে খালি একটা জায়গা আমি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে তার ব্যাকগ্রাউন্ডে রাইট ক্লিক করলে আমরা এখানে পেয়ে যাব হচ্ছে ফরম্যাট চার্ট এরিয়া। ফরম্যাট চার্ট এরিয়া, এখানটাতে ক্লিক করলে আমার এই অপশন চলে আসবে। আমি সলিড ফিলে গেলাম, সলিড ফিলে গিয়ে আমি কালার দিব, কি কালার দিতে চাই সেরকম একটা কালার চুজ করে ক্লোজ করে আসলাম, হয়ে গেল ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক কিনা? আমি চাচ্ছি যে চার্টের যে ওয়ালটা আছে, ওয়াল মানে হচ্ছে যে পিছনে যে লম্বা দাগগুলো দেখতে পাচ্ছেন এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত, এই ওয়ালের কালার চেঞ্জ করবো। তো তার জন্য আমরা রাইট ক্লিক করে চলে যেতে পারি ফরম্যাট, এখানে রাইট ক্লিক করে ফরম্যাট ওয়ালস, কেমন? লাইনে না, মানে এই লাইনের ভিতরে যে কোনো একটা খালি জায়গায়, কেমন? লাইনের ভিতরে যে কোনো একটা খালি জায়গায় রাইট ক্লিক করে বলবেন কি ফরম্যাট ব্যাক ওয়াল। দেখেন ওয়াল বলছে, ব্যাক ওয়াল ক্লিক করে কালার কি হবে, আমি চাচ্ছি যে এই কালারটা হবে এরকম, সে গ্রেডিয়েন্ট হবে, গ্রেডিয়েন্টে কিছু একটা দিলাম, এখান থেকে গ্রেডিয়েন্ট চুজ করলাম এরকম একটা কিছু, এন্ড দেন ক্লোজ। তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার এবং ওয়াল কালার কিন্তু ডিফারেন্ট হলো, পিছনের একটা কালার তারপর আবার ওয়ালের কালার, ঠিক আছে? এরপর যদি আপনি চান যে বারগুলোর কালার চেঞ্জ করবেন, সে আমি রাইসের কালারটা চেঞ্জ করবো, তাহলে রাইস ক্লিক করলে দেখেন সমস্ত রাইসগুলো কিন্তু সিলেক্ট হলো প্রত্যেকটা সিটি থেকে, সমস্ত রাইসের যতগুলো বার আছে প্রত্যেকটা সিটির এগেইনস্টে সবগুলো কিন্তু সিলেক্ট হয়েছে, ঠিক কি না? তেমনি করে আমি যদি পটেটোকে ধরি, দেখেন পটেটোগুলো সিলেক্ট হলো সব জায়গা থেকে। ওকে, তাহলে আমি যদি মনে করেন রাইসের কালার চেঞ্জ করতে চাই, রাইসের বারটাতে রাইট ক্লিক করে আমরা বলবো কি ফরম্যাট ডেটা সিরিজ। ফরম্যাট ডেটা সিরিজ কি হবে, দেখেন এখানে বলছে সিরিজ অপশন, শেপ, ফিল, বর্ডার কালার, কেমন? আমি ফিলে গেলাম, যে এখানে ফিল করব, আমরা কি করব সলিড ফিল। সলিড ফিল কি হবে, ওটা কি কালার ছিল, আমরা অন্য একটা কালার করে দিলাম, সেই এই কালারটা নিলাম বা অন্য একটা কালার নিলাম, কেমন? ঠিক আছে। আমি যদি সল্টের কালারটা চেঞ্জ করতে চাই, সল্টে রাইট ক্লিক করলে বললাম ফরম্যাট ডেটা সিরিজ, এখান থেকে গিয়ে আমরা ফিলে গেলাম, ফিল থেকে আমরা এবার মনে করেন আমি চাচ্ছি যে পিকচার ইউজ করব, পিকচারে গিয়ে আমি এখান থেকে ফাইলে ইনসার্ট ফাইল থেকে পিকচারে গিয়ে এখান থেকে একটা পিকচার নিয়ে আসলাম। সো এখন আমাদের এই বারটা পিকচার আকারে শো করছে, ঠিক আছে? সো দেয়ার ইজ লটস অফ থিংস অ্যাকচুয়ালি, মানে অনেক কিছুই আমরা চাইলে কি করতে পারি, এখান থেকে করতে পারি। তো সমস্ত কিছু তো আমাদের ক্লাসে দেখানো সম্ভব না, কিন্তু আপনারা নিজেরা প্র্যাকটিস করে দেখে নেবেন, আরো অনেক কিছু আছে যেগুলো আমরা করতে পারি, কেমন? ক্লিয়ার? আচ্ছা, যদি আমি চাই এই চার্টটার টাইপটাই চেঞ্জ করে দেবো, এটা আমরা 3D কলাম চার্ট নিয়েছি না, এটাকে আমি অন্য কিছু করব, কেমন? তাহলে আমরা চার্টটাকে সিলেক্ট করে আমরা রাইট ক্লিক করলেও একটা অপশন পেয়ে যাব, চেঞ্জ চার্ট টাইপ। চেঞ্জ চার্ট টাইপ ক্লিক করলাম, চেঞ্জ চার্ট টাইপে কি চার্ট করব আমরা, সে আমি বললাম যে এটা রাডার টাইপের কিছু একটা হবে, রাডার, কেমন? রাডার টাইপ। ওকে, তো দেখেন চার্টটা এখন রাডার টাইপের হয়ে গেছে, ঠিক আছে? সো এইভাবে চাইলে আমরা চার্টের টাইপও পরিবর্তন করতে পারি। তো যাই হোক, সব চার্টের টাইপ সবকিছুর সাথে আসলে মানায় না, হ্যাঁ? তো এখন আপনার ডেটা কেমন, ভ্যালু কেমন, কি ধরনের চার্ট আপনি করবেন সেটা ডিপেন্ড করবে আপনার চার্টের টাইপের উপরে, কেমন? ক্লিয়ার? যেমন আমরা যদি ক্রিকেটের ম্যাচ দেখতে চাই, ক্রিকেটের স্কোর দেখতে চাই ক্রিকেট ম্যাচে, তার জন্য লাইন চার্ট হচ্ছে বেটার। আমরা যদি মনে করেন যে আমাদের ওই প্রতি বছর জুন মাসে আমাদের যে বাজেট হয়, এ ধরনের বাজেট যদি আমরা দেখাতে চাই, তার জন্য ভালো হচ্ছে পাই চার্ট, বুঝতে পেরেছেন? আর একটু আগে যে আমরা কম্পারিজন দেখলাম, এটার জন্য ভালো হচ্ছে বার চার্ট, মার্কেট প্রাইস কম্পারিজন। সো আপনি কি করছেন তার উপরে ডিপেন্ড করে আপনার চার্টের টাইপগুলো পরিবর্তন হবে, কেমন? ক্লিয়ার? আর কি আছে আজকে আমাদের, শেপস, কিভাবে আমরা শেপস কে ড্র করব, হাউ টু ড্র শেপস। তো শেপসটা আমরা মনে হয় আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে অলরেডি দেখেছি, মনে আছে তো নিশ্চয়ই আপনাদের।
তো যাই হোক আমরা এখানে আরেকবার একটু শেপসটা দেখি। আমি এখানে লিখলাম, একটা টাইটেল দিলাম শেপস। আমরা এখানে কিছু শেপস নিয়ে আসবো। তো শেপস আনার জন্য আপনি ইনসার্ট মেনুতে যেতে পারেন এবং এখানে দেখবেন আপনার ইলিস্ট্রেশনস গ্রুপের মধ্যেই শেপস বলে একটা অপশন আছে। কেমন? এই শেপসটা কিন্তু আমাদের এই 6টা আইকনের মধ্যে আবার নেই, ঠিক আছে? এখানে দেখেন টেবিলের আইকনও আছে। আপনি যদি চান পাওয়ার পয়েন্টে টেবিল ইউজ করবেন, টেবিলের আইকন দিয়ে আপনি চাইলে টেবিল নিয়ে আসতে পারেন। ওকে, তো আমরা একটু শেপসে যাচ্ছি। শেপসে গিয়ে আমি মনে করেন এখান থেকে একটা শেপস নিচ্ছি, যেটা হচ্ছে স্মাইলি শেপটা নিচ্ছি। স্মাইলি শেপ, স্মাইলি ফেসটাকে সিলেক্ট করলাম। তো আমরা জানি শেপকে ক্লিক করলেই শেপ অটোমেটিক্যালি চলে আসে না, এটাকে ড্র করতে হয়। আপনি যতটুকু এরিয়াতে ড্র করবেন ততটুকু এরিয়া জুড়ে শেপটা হবে। তাহলে শেপটাকে ড্র করার জন্য আমরা মাউসটাকে কি করব, ক্লিক করে ধরে রাখবো, ধরে ড্র্যাগ করব যতটা এরিয়ার উপরে আমি শেপটাকে ড্র করতে চাই, এন্ড দেন ছেড়ে দিলাম। দেখেন শেপটা চলে আসলো। এবার শেপটার যদি আপনি কোনো পরিবর্তন করতে চান, ডাবল ক্লিক করলে দেখবেন শেপের এগেইনস্টে ফরম্যাট চলে এসেছে এবং এখানে শেপ স্টাইলস বলে যে গ্রুপটা আছে, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের শেপের স্টাইল আছে, আমরা চাইলে এখান থেকে শেপের স্টাইল পরিবর্তন করতে পারি। কেমন? ঠিক আছে। আমরা যদি চাই যে শেপের ভিতরে কিছু লিখবো শেপের ভেতরে, তাহলে আমরা শেপে রাইট ক্লিক করে বলতে পারি এডিট টেক্সট, এডিট টেক্সট, এন্ড দেন এখানে আমি লিখলাম সে স্মাইল। কেমন? বা এরকম লিখলাম যে অলওয়েজ স্মাইল। কে? ঠিক আছে। আমি যদি চাই আরেকটা শেপ নিয়ে আসবো, আমি ইনসার্টে গেলাম, এন্ড দেন শেপসে গিয়ে আমি অন্য একটা শেপ নিয়ে আসলাম। সেই এখান থেকে একটা স্টার বা ব্যানার্স থেকে একটা স্টার নিলাম, এর একটা স্টার ড্র করলাম। স্টারটাকে আমি এর উপরে রাখলাম, এটার নাম দিলাম হচ্ছে এডিট টেক্সট করে, এটার নাম হলো স্টার। কেমন? আমি আরেকটা শেপ নিয়ে আসছি, ইনসার্ট শেপস, এখানে গিয়ে আমি বললাম সে ক্লাউড, একটা ক্লাউড নিলাম। এডিট টেক্সট, এটার নাম দিলাম হচ্ছে ক্লাউড। ওকে, ক্লাউডটার কালারটাও একটু চেঞ্জ করে দেই। ক্লাউড এই নিলাম, ক্লাউডটার কালার। ওকে, তাহলে একটু খেয়াল করেন আমরা পরপর 3টা শেপ নিয়েছি, একটার উপর আরেকটাকে প্লেস করেছি। কেমন? আমি চাচ্ছি যে আমার ক্লাউড শেপটা সবার পিছনে চলে যাবে, ক্লাউড শেপটা সবার পিছনে চলে যাবে। তার জন্য আমরা ক্লাউড শেপকে সিলেক্ট করে রাইট ক্লিক করলে এখানে একটা অপশন পেয়ে যাব আমরা। দেখেন সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক। সেন্ড টু ব্যাকের এগেইনস্টে আবার 2টা অপশন আছে, দেখেন সেন্ড টু ব্যাক আর হচ্ছে সেন্ড ব্যাকওয়ার্ড। ডিফারেন্স কি? ব্যাক মানে হচ্ছে সবার পিছনে যাবে, ব্যাকওয়ার্ড মানে হচ্ছে এক স্টেপ পিছনে যাবে, একটা স্টেপ পিছনে যাবে। কেমন? তাহলে আমরা যদি বলি সেন্ড টু ব্যাক, দেখেন সবার পিছনে চলে গেছে। ঠিক আছে। আমি যদি স্টারকে চাই যে স্টারটা যাবে হচ্ছে স্মাইলের পিছনে, কিন্তু আমার ক্লাউডের পিছনে না, তাহলে আমরা রাইট ক্লিক করে কি বলতে পারি, সেন্ড টু ব্যাক, সেন্ড ব্যাকওয়ার্ড। কেমন? এটা আসলে ব্যাকে ইয়ে পড়ে গেছে, রাইট ক্লিক করে আমরা বলবো সেন্ড টু ব্যাক, সেন্ড ব্যাকওয়ার্ড, 1 স্টেপ ব্যাক হবে। কেমন? ঠিক আছে। তো এইভাবে চাইলে আমরা ডিলিট করে নিই, এইভাবে চাইলে আমরা শেপকে আগে পিছে করতে পারি। ঠিক আছে। তাহলে ব্যাক আর ব্যাকওয়ার্ডের মধ্যে ডিফারেন্সটা কি বোঝা গেল? তো একটা হচ্ছে একটা স্টেপ ব্যাকে যাবে, আরেকটা হচ্ছে একেবারে পিছনে চলে যাবে। ঠিক ফ্রন্টের ক্ষেত্রেও এরকম আছে 2টা, ব্রিং টু ফ্রন্ট আর হচ্ছে ব্রিং ফরওয়ার্ড। কেমন? তাহলে আমরা যদি একদম পিছনেরটাকে ধরি, আমি পিছনেরটাকে সিলেক্ট করলাম, একদম পিছনেরটা, ওটাকে রাইট ক্লিক করে আমরা যদি বলি ব্রিং টু ফ্রন্ট আর যদি বলি ব্রিং টু ফ্রন্ট, তাহলে সবার আগে চলে আসবে। ব্রিং ফরওয়ার্ড বললে একটা স্টেপ আগে আসবে। আমি ব্রিং ফরওয়ার্ড বললাম, দেখেন এক স্টেপ আগে আসছে, কিন্তু এখনো আগে আসেনি কিন্তু স্টার্টটা। আবার বললাম রাইট ক্লিক করে বললাম ব্রিং টু ফ্রন্ট, ব্রিং ফরওয়ার্ড, দেখেন এখন কিন্তু ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ফ্রন্ট, দেখেন সবার আগে চলে আসছে। কেমন? তাহলে এইভাবে চাইলে আমরা 1 স্টেপ আগে পরে বা পেছনে যেতে পারি ইউজিং ব্যাক, সেন্ড টু ব্যাক এন্ড ব্রিং টু ফ্রন্টের মাধ্যমে। কেমন? ক্লিয়ার? আচ্ছা, দেখেন শেপগুলোকে আমি ডিফারেন্ট জায়গায় প্লেস করলাম, স্লাইডের ডিফারেন্ট জায়গাতে প্লেস করলাম। কেমন? এখন এই স্লাইডটাকে আমি চাচ্ছি যে কোথায় সেট করব, দেখেন এখানে কিছু অপশন আছে, অ্যারেঞ্জ বলে একটা সেকশন আছে। দেখেন
অ্যারেঞ্জ গ্রুপ পেয়েছেন। এখানে দেখেন বলা আছে অ্যালাইন আছে না, অ্যালাইনের এগেইনস্টে বলা আছে অ্যালাইন লেফট, অ্যালাইন সেন্টার, অ্যালাইন রাইট, অ্যালাইন টপ, অ্যালাইন মিডল, অ্যালাইন বটম। তাহলে আমি এই শেপটাকে চাচ্ছি যে এটা সেন্টার মিডল হবে, তাহলে কি করব আমরা, দেখেন আমি বললাম অ্যালাইন সেন্টার, দেখেন এটা সেন্টারে আসছে কিন্তু এখনো মিডলে আসেনি কিন্তু, ঠিক কি না, মানে শেপটা আরো উপরে উঠবে তাই না। আচ্ছা তাহলে আমরা অ্যালাইনে গিয়ে সেন্টার বললাম, আর কি বলবো অ্যালাইন মিডল, তাহলে দেখেন এখন মিডলে চলে আসছে। কারণ আপনি হাত দিয়েও টেনে টুনে নিতে পারেন কিন্তু এটা এক্স্যাক্টলি মিডলে আছে কিনা এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না, ঠিক কিনা। তাহলে এক্স্যাক্টলি মিডলে আছে কিনা বা সেন্টারে আছে কিনা তার জন্য আমরা এইখান থেকে অ্যালাইন গুলো ব্যবহার করতে পারি। অ্যালাইন বটম নিচে চলে গেল, অ্যালাইন মিডল মিডলে আসলো, অ্যালাইন টপ টপে গেল, কেমন আমি এটাকে অ্যালাইন করে মিডলে নিলাম, এটাকেও অ্যালাইন করে মিডলে নিলাম, এটাকেও অ্যালাইন করে মিডলে নিলাম, কেমন। এখন আমি চাচ্ছি যে তিনটাকেই একসাথে আমি টপে নিব, তিনটা শেপকে একসাথে টপে নিব। তাহলে তিনটা শেপকে আমাকে কি করতে হবে, অ্যাকচুয়ালি সিলেক্ট করতে হবে। তাহলে সিলেক্ট করার জন্য আমরা একটা একটা করে ক্লিক করে সিলেক্ট করতে পারি না, কন্ট্রোল প্রেস করে ধরে রেখে, ঠিক কিনা। আচ্ছা তাহলে আমরা এবার যদি বলি অ্যালাইন এন্ড দেন যদি বলি অ্যালাইন টপ, তাহলে তিনটা একসাথে টপ হয়ে গেল, তিনটা এক হয়ে গেছে কিন্তু টপে চলে আসছে, কেমন। অ্যালাইন বটম বটম, কেমন। আচ্ছা এখানে আরো কিছু অপশন আছে দেখেন, ডিস্ট্রিবিউট হরাইজন্টালি হচ্ছে ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি, কেমন। এগুলো দিয়ে আপনি চাইলে এরকম ডিস্ট্রিবিউট করতে পারেন ভার্টিক্যালি বা হরাইজন্টালি। আরো অপশন আছে, শেপ ইফেক্টস আছে, এখান থেকে আপনি বিভিন্ন ধরনের শেপের ইফেক্ট দিতে পারেন, যে গ্লো আছে গ্লো দিতে পারেন, গ্লো হয়ে গেল। আরো অনেক কিছু করা যায়, এত ডিটেলসে আমি যাচ্ছি না, আপনারা একটু দেখে নেবেন। তো এই ছিল আমাদের শেপস। আর হচ্ছে ট্রানজিশনস, আমরা কিভাবে স্লাইডের মধ্যে ট্রানজিশনস ইফেক্ট দেব। ট্রানজিশন মানে কি আসলে অ্যানিমেশন, কেমন। আচ্ছা একটু দেখেন, আমরা এইখানে একটা টাইটেল দিই, এটার নাম দিলাম হচ্ছে শেপস এন্ড চার্টস, কেমন টাইটেল দিলাম। তাহলে এখানে আমার ডায়াগ্রাম আছে, চার্ট আছে, শেপস আছে, আরেকটা হবে এখানে ডায়াগ্রামও হবে নাকি, ডায়াগ্রাম শেপস এন্ড চার্টস। এখানে সাবটাইটেল দিলাম যে প্রেজেন্টেশন, কেমন। এটা ডিজাইনটা চেঞ্জ করে দিই আমরা। ডিজাইন কিভাবে চেঞ্জ করতে জানি তো আমরা, ডিজাইন ট্যাবে গিয়ে এখান থেকে আমরা ডিজাইন নিলাম, জন্য ডিজাইন, ওকে। এন্ড দেন সবগুলোতে কিন্তু ডিজাইন চলে আসছে, তো আমি এগুলোর ডিজাইনটা চেঞ্জ করে দিই কিভাবে। ডিজাইন, এখানে রাইট ক্লিক করে বললাম যে এটা হচ্ছে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইডস, তাহলে এটা এখানে গেল। আরেকটা নিলাম, এখান থেকে বললাম এটা যাবে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইডস, এন্ড দেন এইটা নিলাম, এটা বললাম অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইডস, এটা নিলাম, আর কোনটা নেব, এটা নিলাম, এটা নিয়ে বললাম অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইডস। তাহলে আমাদের এখন 5টা স্লাইডের কিন্তু ডিজাইন 5 রকম নাকি, ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন, এক একটা স্লাইডে আমরা এক এক রকম ডিজাইন অ্যাপ্লাই করেছি, ওকে। আচ্ছা এবার আমরা একটু ভিউ শো দেখি। ভিউ শো দেখার শর্টকাট কি হচ্ছে F5, ফাংশন কি 5। আমরা ফাংশন কি 5 ব্যবহার করলে কিন্তু আমরা ভিউ শোতে চলে যাব। দেখেন আমাদের প্রথম স্লাইডটা প্রেজেন্ট হলো আমাদের সামনে, ডায়াগ্রাম শেপস এন্ড চার্টস, কেমন। আমরা কিবোর্ডের অ্যারো প্রেস করেও পরের স্লাইডে যেতে পারি, অথবা আমরা মাউসের ক্লিক করেও পরের স্লাইডে যেতে পারি। ক্লিক করলাম, দেখেন ডায়াগ্রাম পরের স্লাইডটা আসলো, ক্লিক করলাম পরের স্লাইডটা আসলো যেখানে আমাদের অর্গানাইজেশনাল ইউনিট ছিল। আবার ক্লিক করলাম, এখানে একটা চার্ট শো করছে, আবার ক্লিক করলাম, আমাদের শেপস শো করছে, আবার দিলাম, আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন শেষ, ঠিক আছে। এখন আমরা যাচ্ছি যে এই স্লাইডগুলোতে ট্রানজিশন ইফেক্ট দিব আমরা, ট্রানজিশন ইফেক্ট, কেমন। আচ্ছা ট্রানজিশন ইফেক্ট দেওয়ার জন্য আমি প্রথম স্লাইডটাতে গেলাম, দেখেন এখানে আমাদের কাছে একটা ট্যাব আছে, যে ট্যাবটার নাম হচ্ছে ট্রানজিশনস, পেয়েছেন। আচ্ছা তো এখানে খুব মজার মজার ট্রানজিশন আছে, যেমন একটা আছে হানিকম, হানিকমটা খুব ভালো লাগে আমার কাছে। হানিকম, দেখেন হানিকম বলে একটা আছে, পেয়েছেন হানিকম।
হানিকমটা এখান থেকে আপনি মোরে ক্লিক করলে পাবেন, মোরে ক্লিক করলে সেকেন্ড এক্সাইটিং এর মধ্যে আছে দেখেন হানিকম পেয়েছেন। তো আমি এখান থেকে হানিকমটাকে ক্লিক করলাম, হানিকমটা কেমন হবে দেখেন দেখাচ্ছে এরকম হবে, মানে স্লাইডটা এইভাবে আসবে কেমন। আচ্ছা তারপর ডায়াগ্রামটা নিলাম, পরের স্লাইডটা কেমন, পরের স্লাইডটা কি হবে আমি বললাম যে এটা হবে হচ্ছে গ্লিটার হবে কেমন, পরের স্লাইডটা হবে গ্লিটার, ঠিক আছে। থার্ড স্লাইডটা কি হবে, থার্ড স্লাইডটা হবে স্প্লিট বা ওয়াইপ হবে, ওয়াইপ কেমন। ফোর্থ স্লাইডটা কি হবে, ফোর্থ স্লাইডটা হবে শেপ। হ্যালো, বাহ ঠিক আছে, ভেরি গুড, ওকে, হ্যাঁ পরে কথা হবে। তারপরে আর কি আছে 5 নাম্বার, এটা কি নিব, এটা নিলাম হচ্ছে গ্যালারি, এটা নিলাম, ওকে ঠিক আছে। তো এবার আমরা যদি প্রথম স্লাইড থেকে আবার ভিউ শোটা দেখতে চাই, ভিউ শো একটু খেয়াল করবেন প্রত্যেকটা স্লাইডের যে নাম্বারগুলো আছে নাম্বারের পাশে একটি স্টার দেখাচ্ছে, খেয়াল করেছেন বাম দিকে, এই স্টারটা এটাই শো করছে যে আপনার এই স্লাইডটাতে ট্রানজিশন ইফেক্টটা আপনি দিয়েছেন, সেট করেছেন কেমন। আচ্ছা তো এবার যদি আমরা F5 দিই, দেখেন F5 দিলে কেমন হয়, স্লাইডটা কিভাবে আসে দেখেন, ওকে। সেকেন্ড স্লাইডটা কেমন, থার্ড স্লাইডটা ওকে, ফোর্থ স্লাইড ওকে, ফিফথ স্লাইড, ঠিক আছে। সো এই হচ্ছে ট্রানজিশন ইফেক্টস, ওকে। সো 2010-এ এই যে ইফেক্টস গুলো দিয়েছে এগুলো সব 2010-এ, 2007-এ এ ধরনের ইফেক্টস ছিল না, এগুলো অনেক মজার ইফেক্টস, খুব বেশ মজার, অনেক সুন্দর, ঠিক আছে। তো চাইলে আমরা এইভাবে এক একটা স্লাইডে এক এক রকম ট্রানজিশন ইফেক্ট দিতে পারি। আচ্ছা এবার আপনাদেরকে আরেকটা জিনিস আমি একটু দেখিয়ে দিই, সেটা হচ্ছে যে আমরা যখন স্লাইড শো দেখছি, একটু খেয়াল করেন, স্লাইড শো যখন আমরা দেখছি তখন স্লাইড শো গুলো কিন্তু একটার পর একটা আসছে না, আমরা ক্লিক করছি তারপর আসছে, বা মাউস কিবোর্ড দিয়ে আমরা অ্যারো দিয়ে সেকেন্ড স্লাইডটাকে আনছি। আমরা চাইলেও যে আমি প্রথমে বলেছিলাম যে এটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে উইথ ইউজার ইন্টারেকশন, হচ্ছে উইদাউট ইউজার ইন্টারেকশন, মানে প্রেজেন্টেশনে একটার পর একটা স্লাইড আসতেই থাকবে, আপনাকে কিছু করতে হবে না কেমন। তো আপনার কখনো কখনো প্রেজেন্টেশনে এরকম ভাবেও ক্রিয়েট করার প্রয়োজন পড়ে যেখানে ইউজার ইন্টারেকশন থাকে না, একটার পর একটা স্লাইড শুধুমাত্র দর্শকদের জন্য চলতেই থাকবে কেমন। তো তার জন্য আমরা কি করবো একটু দেখেন, আমি যখন প্রথম স্লাইডটাতে আছি একটু খেয়াল করবেন ভালো করে, আমি যখন প্রথম স্লাইডটাতে আছি, প্রথম স্লাইডটাকে সিলেক্ট করার পর এই যে ট্রানজিশনটা আছে, ট্রানজিশনস এর এগেইনস্টে ডান দিকে দেখেন টাইমিং বলে একটা গ্রুপ আছে, টাইমিং রিবন গ্রুপটা পেয়েছেন। আচ্ছা এখানে দেখেন অন মাউস ক্লিক আছে, টিক দেয়া, আর নিচে আছে আফটার, এই আফটারটাতে আমরা টিক দিব, আফটারে কেমন, আফটারটা কতটুকু সময়, আমি এখান থেকে দেখেন অ্যারো আছে, অ্যারো দিয়ে আমি এগুলোকে বাড়াই দিলাম, কত 5 সেকেন্ড করে দিলাম কেমন, 5 সেকেন্ড, তার মানে একটার পর একটা স্লাইড 5 সেকেন্ড পর পর আসতে থাকবে। এবার দেখেন এখানে একটা অপশন আছে অ্যাপ্লাই টু অল, কেমন, আমি বললাম অ্যাপ্লাই টু অল, তো অ্যাপ্লাই টু অল বলে এবার দেখেন আপনি F5 এ ক্লিক করেন, F5, মাউসটা ছেড়ে দেন, কিবোর্ড ছেড়ে দেন, কেমন, মাউস কিবোর্ড ছেড়ে দিয়ে বসে থাকেন। প্রজেক্টরে নিশ্চয়ই দেখতে আরো ভালো লাগছে, হ্যাঁ ওকে। তাহলে ট্রানজিশন ইফেক্ট কিভাবে দিতে হবে বোঝা গেল তো, এবং এটাকে চাইলে কিভাবে অটোমেট করা যায় প্রেজেন্টেশনটাকে, যে একটার পর একটা স্লাইড আসতেই থাকবে। ওকে, দ্যাট ইজ অল ফর টুডে। আজকে এই পর্যন্তই আমাদের মোটামুটি ছিল। আগামী ক্লাসে আমরা প্রেজেন্টেশনের লাস্ট ক্লাস করব, এবং লাস্ট ক্লাসে আমরা আমাদের ফাইনাল যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। ওকে, তো আপনারা সবাই ভালো থাকবেন।